আরজি করের ঘটনায় অপরাধীর ফাঁসি চান মুখ্যমন্ত্রী, তা তিনি জানিয়ে এসেছেন। এবং তারপর নবান্নে বৈঠক, অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক, যে বৈঠক স্বাস্থ্য সচিবের সঙ্গে, স্বাস্থ্য সচিব নারায়ণ সচিবের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী কি নির্দেশ দিলেন স্বাস্থ্য সচিবকে, কি নিয়ে কথা হলো। আমার সঙ্গে সোমরাজ রয়েছেন, প্রতিনিধি নবান্ন থেকে সরাসরি। সোমরাজ, দেখো এই মুহূর্তের অত্যন্ত বড় আপডেট যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম নবান্নে বৈঠক হলো। সেই বৈঠকে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েল বলে আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমত যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে, জেলাগুলির হাসপাতালে, বিভিন্ন সরকারি হাসপাতালের কি অবস্থা চলছে, যেখানে তুমি জানো যে জুনিয়র ডাক্তারদের ডাকে কর্মবিরতি চলছে, তা নিয়ে পর্যালোচনা করা হয় বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। দ্বিতীয়ত আরজি করের পরিকাঠামো নিয়েও আলোচনা হয়েছে বলেও আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং এছাড়াও সামগ্রিকভাবে হাসপাতালগুলিতে, বিশেষ করে সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা কি রয়েছে, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। এবং আজকে রাতের মধ্যে স্বাস্থ্য দপ্তরের তরফে বেশ কিছু নির্দেশও জারি করা হতে পারে বলেও আমরা সূত্র মারফত জানতে পারছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমের মধ্যে যে বৈঠক, সেই বৈঠকে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েলও উপস্থিত ছিলেন। ফলত আরজি করের বিষয় নিয়ে যেমন আলোচনা হয়েছে, তেমনি সামগ্রিকভাবে জেলায় জেলায় সরকারি হাসপাতালগুলির চিকিৎসা পরিষেবা এবং জুনিয়র ডাক্তারদের ডাকে যে কর্মবিরতি চলছে, তার দরুন যে তুমি সকাল থেকেই দেখছো বিভিন্ন জায়গায় চিকিৎসা পরিষেবা পাচ্ছেন না, মানুষ ফিরে যাচ্ছেন, তা নিয়েও আলোচনা হয়েছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। আলাদা বৈঠক নাকি একই বৈঠক? যে বৈঠকে পুলিশ কমিশনার ছিলেন, যে বৈঠকে মুখ্য সচিব ছিলেন, সেই বৈঠকেই স্বাস্থ্য সচিবকেও ডেকে নেওয়া হলো এবং বৈঠক হলো। না দেখো, যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে দুটো বৈঠক, আলাদা বৈঠক হয়েছে, পৃথক বৈঠক হয়েছে। স্বাস্থ্য সচিবের সঙ্গে যে বৈঠকটি হয়েছে সেটা সামগ্রিকভাবে আরজি করের ইস্যু এবং পাশাপাশি বিভিন্ন জেলায় জেলায় সরকারি হাসপাতালে যে কর্মবিরতি চলছে তা নিয়েই মূলত আলোচনা করা হয়েছে। এবং সেক্ষেত্রে আরজি করের যে পরিকাঠামো নিয়ে যে একাধিক অভিযোগ জুনিয়র ডাক্তারদের তরফে উঠে এসেছে, সেই অভিযোগগুলি নিয়েও স্বাস্থ্য সচিবের সঙ্গে আলোচনা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের, তেমনটি আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। এবং সেই পরিকাঠামোর যে খামতি রয়েছে, যা জুনিয়র ডাক্তারদের তরফে অভিযোগ আনা হয়েছে, শুক্রবারের পর থেকেই সেই অভিযোগগুলি তারা করছেন, সেই অভিযোগগুলির নিরিখেও মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব বিশদে আলোচনা হয়েছে। এবং সেখানে কলকাতার যে সরকারি মেডিকেল কলেজগুলি রয়েছে, সেই মেডিকেল কলেজগুলির নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আলোচনা হয়েছে। তার কারণ সেই বৈঠকে কলকাতা পুলিশের সিপি বিনীত গোয়েলও উপস্থিত ছিলেন বলেই আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। আরেকটা যে বৈঠক, অর্থাৎ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং মুখ্য সচিব, তাদের নিয়ে যে বৈঠক, সেই বৈঠকের বিষয়ে কি জানতে পারছো তুমি? দেখো, এই বৈঠকেও মূলত বিভিন্ন জেলায় জেলায় হাসপাতালগুলির কি পরিস্থিতি তা নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি এই আরজি করের ঘটনার ইস্যুতে তদন্ত নিয়েও আলোচনা হয়েছে। তুমি জানো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেই বলেছেন যে 7 দিনের মধ্যে তদন্তবার যদি কলকাতা পুলিশ যদি গোটা তদন্ত কিনারা না করতে পারে, তাহলে সিবিআইকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ কলকাতা পুলিশকে তিনি ডেডলাইন দিয়েছেন। ফলত মনে করা হচ্ছে এই বিষয়গুলি নিয়েই মুখ্যমন্ত্রী আজ পর্যালোচনা করেছেন। কিন্তু আজকের নবান্নে যে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ বৈঠক, সেটি হলো মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিব বৈঠক। শুক্রবারের ঘটনার পর এই প্রথম মুখ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব বৈঠক হয়ে গেল নবান্নে। আর যে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী দিয়েছেন বলে আমরা নবান্ন সূত্রে জানতে পারছি। ইতিমধ্যেই স্বাস্থ্য সচিব তিনি স্বাস্থ্য দপ্তরের উদ্দেশ্যে রওনাও দিয়েছেন এবং মনে করা হচ্ছে যে আজকের এই বৈঠকের পর বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করা হতে পারে। বিশেষ করে তুমি জানো যে আরজি করের মেডিকেল কলেজের যিনি প্রিন্সিপাল, তিনি ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন এবং যেটা নবান্ন সূত্রে খবর, সেই ইস্তফা ইতিমধ্যেই গ্রহণও করা হয়েছে এবং তাকে অন্যত্র বদলিয়ে অন্যত্র দায়িত্ব দেওয়া হচ্ছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। অন্যদিকে আরও বেশ কিছু হাসপাতালের পরিকাঠামোগত আলোচনা হওয়ার পাশাপাশি বেশ কিছু রদবদলও হতে পারে বলেও আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং যে বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্য সচিবের বৈঠক, সেই বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার উপস্থিত ছিলেন। ধন্যবাদ সোমরাজ। এবং সোমরাজ আমাদের বলছিল যে ডেডলাইনের কথা উঠে এসেছে। ডেডলাইন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে ডেডলাইন দিয়ে দিয়েছেন রবিবার পর্যন্ত। এই ডেডলাইনের মধ্যে কিনারা করতে পারলে ভালো, তা না হলে যদিও সাফল্যের হার কম, তবু মানুষের সন্তুষ্টির জন্য সিবিআই, প্রয়োজনে সিবিআই
আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে। আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয়, ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, এই কেসগুলো সব সিবিআই এর হাতে ছিল, রিজাউনের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না, আসলে কোনোভাবে অপরাধী ছাড় পেয়ে যাক তা চান না মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট করে দিয়েছেন আজ ফাঁসি চান, এই জঘন্যতম অপরাধীর ফাঁসি চান মুখ্যমন্ত্রী। আমার কাছে যখনই কলকাতার পুলিশ কমিশনার খবরটা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। ফাঁসি চান মুখ্যমন্ত্রী এবং পানিহাটির মানুষ, স্থানীয়রা, তারাও মুখ্যমন্ত্রীর কাছে একই আর্জি জানিয়েছেন। পৃথিবীতে এই জায়গায় আমরা যেন ভালোভাবে চলতে পারি, যেন আমাদের কোনো রকম কোনো ভয় বিভেদ না থেকে আমরা যেন রাস্তাঘাটে চলতে পারি। দিদি আজকে এসছে, দিদি যা বিচার নেবে তাই আমরা তাই মেনে নেব, কিন্তু সে কোনো মায়ের কোল থেকে যেন এরকম কোনো মেয়ে আর যেতে না হয়, এইরকম দিদি বিচার করুক। আমরাও তো একটা সন্তানের মা না, আজকে ওনার হয়েছে, উনি বুঝতে পারছে সেই জায়গাটা কি হচ্ছে। ভবিষ্যতে যেন কোনো ছেলে মেয়ে কারোরই কোনো মায়ের যেন কোল খালি না হয়। সকালের আরো একটা গুরুত্বপূর্ণ খবর, ডেভেলপমেন্ট বলা যেতে পারে আজ সকালেই, তা হলো আরজি করের প্রিন্সিপালের পদ থেকে পদত্যাগ করলেন সন্দীপ ঘোষ। সন্দীপ ঘোষ পদত্যাগ করলেন এবং চাপে নয়, স্বেচ্ছায় পদত্যাগ দাবি করলেন। ফিরে এসেছি, কিন্তু এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা। এখানে রাজনীতি করা হচ্ছে। একটা মেয়েকে, একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে, সেটা আমি বলতে পারবো না। শুধু এইটুকু বলছি, তার মৃত্যুটা স্বাভাবিক নয়, সেটা আমার মনে হয়েছে একজন ডাক্তার হিসাবে। আর তার দোষ হিসাবে আমাকে দোষী প্রতিপন্ন করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, আপনাদের প্রিন্ট মিডিয়াতে, সব জায়গাতেই আজকের একটাই খবর, সন্দীপ ঘোষ কেন অধ্যক্ষ আরজি করে এখনো আছে। তাই জন্য আমি মনে করলাম এই নৈতিকতার দায়িত্ব থেকে একজন মানুষ হিসাবে আমি রেজিগনেশন দিলাম। কিছু স্বার্থান্বেষী, কিছু বিরুদ্ধ গোষ্ঠী পুরোটা রাজনৈতিক খেলা নেমেছে, রাজনৈতিক খেলায় মত্ত হয়েছে। আর রাজনৈতিক খেলা আমি কোনোদিন খেলিনি রেজিগনেশন দিতে, আমি স্বেচ্ছায় রেজিগনেশন দিচ্ছি। নৈতিকতার দায় নিয়ে পদত্যাগ আরো দাবি করলেন, কোনো দোষ আড়াল করেননি তিনি। ভাইরাল হয়েছে যে আপনি নাকি বলেছেন যে ওই মহিলা একা কেন সেমিনার রুমে ছিল। আবারও আমি বলছি, আমি এরকম কোনো কথা বলিনি। আমার মুখে কথা বসিয়ে হয়েছে, আবারও আমার মুখে কথা বসিয়ে আমার ঘাড়ে কাঁঠাল ভাঙা হয়েছে। শুধু তাই নয়, শুধুমাত্র যে তিনি আরজি করের প্রিন্সিপাল পদ থেকে পদত্যাগ করলেন তা নয়, দুপুরে স্বাস্থ্য ভবনে ইস্তফা দিলেন, সব সরকারি পদ থেকে ইস্তফা। আমি স্বাস্থ্য ভবনে ডিএমই স্যারের সঙ্গে দেখা করে আমার রেজিগনেশন লেটার জমা দিয়ে গেলাম এবং বললাম সরকারি চাকরি, প্রিন্সিপাল, প্রফেসর সব জায়গা থেকে রেজিগনেশন দিলাম, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের চাকরি। আর কই এতদিন তো বলেননি, আজ পদত্যাগ করার পর তিনি বলছেন যে আরজি করে ঘুঘুর বাসা, আর সেই বাসা নাকি তিনি ভাঙতে চেয়েছিলেন। সোজা কথাটা আমি সোজাভাবে বলি, আর আপনারা দেখবেন স্পষ্টবক্তাদেরই সবসময় শত্রুটা বেশি হয়। আরজি করে যখন আমি চার্জ দিলাম, আরজি কর ছিল ঘুঘুর বাসা। এখানে প্রত্যেকটা জায়গায় তোলাবাজি, কোনো নেতাদের মদত ছিল, কোনো স্টাফেদের মদত ছিল। আমি সেইগুলোকে সমস্ত ভেঙে দিয়েছি। অনেক প্রফেসররা এর মধ্যে ইনভলভ আছে, যারা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট আমার সঙ্গে করে পারেনি, তাই জন্য তারা সবাই আমার বিরুদ্ধে। এবার এই প্রিন্সিপালের দায়িত্ব কে সামলাবেন আরজি করে, কোন নাম উঠে আসছে? অভিজিৎ রয়েছেন প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন আরজি কর থেকে। অভিজিৎ, এবার প্রিন্সিপালের দায়িত্ব কে সামলাবেন বলে আমরা জানতে পারছি?
অতনু, এখনো পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে এই পদত্যাগপত্র, অর্থাৎ এই যে ডক্টর সন্দীপ ঘোষ প্রিন্সিপাল, তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে কিনা এই বিষয়ে কোনো রকম ওখান থেকে সদর্থক উত্তর পাওয়া যায়নি। তবে আমরা সকাল থেকেই যে কথাটা বলছিলাম যে ডক্টর সুহিতা পাল, যিনি রাজ্য প্রাক্তন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বর্তমানে স্বাস্থ্য ভবনের ওএসডি, স্বাস্থ্য দপ্তরের ওএসডি পদে নিযুক্ত আছেন, সেই ডক্টর সুহিতা পাল তাকেই সম্ভবত, এখনো পর্যন্ত যেটুকু স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা যাচ্ছে, যে তাকেই সম্ভবত এই আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপাল বা অধ্যক্ষ পদে নিযুক্ত করা হতে চলেছে। এবং ডক্টর সন্দীপ ঘোষ, যিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সমস্ত সরকারি চাকরি থেকে তিনি ইস্তফা দিয়েছেন বলছেন, তার পদত্যাগপত্র এখনো গৃহীত করা হয়নি। কারণ সরকারি যে নিয়ম রয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী আমি চাইলেই আমি পদত্যাগ করতে পারি না, আমি চাইলেই আমি সরকারি চাকরি থেকে ইস্তফা দিতে পারি না। গভর্নমেন্ট যদি রিলিজ অর্ডার না দেয় তাহলে কিন্তু এই চাকরি ছাড়ার ব্যাপারটা কোনো মানে হয় না। এবং অতীতে বহু ক্ষেত্রেই দেখা গেছে বহু সিনিয়র চিকিৎসক তারা সরকারি চাকরি ছাড়তে চেয়েছেন, কিন্তু স্বাস্থ্য দপ্তর থেকে কোনো রকম রিলিজ দেওয়া হয়নি। ফলে পরবর্তীকালে তারা আদালতের দ্বারস্থ হয়ে সেই রিলিজ অর্ডার পেয়েছেন এবং তারপরেই তারা চাকরি থেকে অব্যাহতি পেয়েছেন। ফলে ডক্টর সন্দীপ ঘোষের এই যে প্রিন্সিপাল পদ ত্যাগ করা এবং সরকারি চাকরি নাকি তিনি ছেড়ে দিয়েছেন, সেটা কতখানি বাস্তবায়িত হবে সেটা নিয়ে এখনো প্রশ্ন রয়ে যাচ্ছে। কারণ এখনো পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে এরকম কোনো রিলিজ অর্ডার দেওয়া হয়নি এবং নতুন এখনো কোনো রিলিজ অর্ডার দেওয়া হয়নি। অভিজিৎ, আর একটা বিষয় একটু তোমার থেকে জানবো, তুমি যে আর.জি. করে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, এই আর.জি. কর গত কদিন ধরে ঘটনার এপিসেন্টার। এই আর.জি. করে এখনো ডাক্তার, জুনিয়র ডাক্তাররা, পড়ুয়ারা, ডাক্তারি পড়ুয়ারা তারা আন্দোলন করছেন। কি তাদের দাবি, কি বলছেন তারা? ঠিকই অতনু, শুক্রবার থেকেই আন্দোলন এক প্রকার শুরু হয়, শনিবার থেকে তা মাত্রা অনেকটা বাড়তে থাকে এবং গতকাল রবিবার ছুটির দিন হওয়া সত্ত্বেও এই আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি বিভাগ থেকে শুরু করে রাজ্যের সর্বত্রই এই আন্দোলন ছড়িয়ে পড়ে। যে এবং এখনো যেখানে তাদের যে ডিমান্ড ছিল, যে দাবি ছিল, যে প্রিন্সিপাল, এখানকার সুপার, এখানকার যিনি চেস্ট মেডিসিনের এইচওডি অর্থাৎ বিভাগীয় প্রধান ডক্টর অরুণভ তপাদার থেকে শুরু করে এখানকার যিনি এএসপি নর্থ, যিনি এই আর.জি. করের হাসপাতালের দায়িত্বে রয়েছেন পুলিশের, প্রত্যেককে এখান থেকে সরাতে হবে, সেই সবকটা দাবি প্রায় হয়ে গেছে। তবে এখনো পর্যন্ত ছাত্ররা বা আন্দোলনকারী যে জুনিয়র ডাক্তাররা তারা অনড় রয়েছে যে বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। যে তদন্ত হচ্ছে সেই তদন্ত নয়, বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। এবং একই সঙ্গে পোস্টমর্টেম রিপোর্ট এবং সিসিটিভি ফুটেজ অর্থাৎ ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আনতে হবে। এই দাবিগুলো যদি না মানা হয় এবং পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে, এই সমস্ত দাবি যদি না মানা হয় অনির্দিষ্টকালের জন্য এই আন্দোলন চলবে। এখনো পর্যন্ত সেই হুঁশিয়ারিতেই অনড় রয়েছে এখানকার আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। থ্যাংক ইউ। অভিজিৎ আমার সঙ্গে ছিলেন এবং দাবির কথা বলছিলেন এই আন্দোলনকারীদের দাবি একবার শোনা যাক। ইমিডিয়েট জুডিশিয়াল ইনকোয়ারি অফ দ্য কেস, অ্যারেস্ট অফ দ্য অল কালপ্রিট, সমস্ত দোষী তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা এবং ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া। রিটেন অর্ডার অফ রেজিগনেশন আমরা চাইছি ফ্রম হায়ার অথরিটি, প্রিন্সিপাল, এমএসপিপি, ডিন অফ স্টুডেন্টস অ্যাফেয়ার্স অ্যান্ড ডিন অফ এইচওডি অফ রেসপিরেটরি মেডিসিন। তাদেরকে কোনো রকম কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ পদে রাখা যাবে না যতক্ষণ না অবধি এই ভিকটিমের যে ঘটনা ঘটেছে সেটা যতক্ষণ না নিয়ার ফিউচার অবধি অ্যাডিকুয়েট কম্পেনসেশন দিতে হবে ফ্যামিলি মেম্বারকে। কাজের জায়গায় সেফটি ইনশিওর করতে হবে। 24x সিসিটিভি সার্ভাইলেন্স, সিকিউরিটি গার্ড থাকতে হবে, বোথ মেল এবং ফিমেল। পুলিশ পিকেটিং করতে হবে, পুলিশ পেট্রোলিং করতে হবে, প্রপার অন কল রুম রাখবে, অন ডিউটি রুম লাগবে। আমাদের যে সিজ ওয়ার্ক চলছিল সেই কন্টিনিউ চলছে, এমার্জেন্সি উইথ নন এমার্জেন্সি সার্ভিসেস, অল মেডিকেল কলেজ অফ দ্য ওয়েস্ট বেঙ্গল।